সকাল সকাল ঘুমিয়ে আছি, এমন সময় কে যেন ডাকাডাকি করে কাঁচা ঘুমটা ভেঙে দিল। তাকিয়ে দেখি আম্মু রাগী লুক নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি বললাম, কি হলো, সকাল সকাল ডাকাডাকি করছো কেন? সকাল সকাল কয়টা বাজে খেয়াল আছে? কয়টা বাজে? সকাল 8টা বেজে গেছে। তো কি হয়েছে? তোর গাড়ি 10টায়, এখন বলছিস শুয়ে আছিস? না গেলে হয় না? তুই উঠবি না পানি আনতে হবে? থাক, আর লাগবে না, আমি উঠছি। ফ্রেশ হয়ে নিচে নাস্তা দিচ্ছি। তারপর আমি উঠে ওয়াশরুমে চলে এলাম ফ্রেশ হতে। ফ্রেশ হতে হতে আপনাদের পরিচয় দিয়ে দেই। আমার নাম আকাশ আহমেদ, বাবা মার একমাত্র সন্তান। বাবা একটা কোম্পানিতে জব করে। আমি এবার অনার্স প্রথম বর্ষে নতুন ভর্তি হলাম। পড়ালেখার জন্য দূরে যেতে হচ্ছে বাড়ি ছেড়ে। আপনাদের পরিচয় দিতে দিতে আমি ফ্রেশ হয়ে নিলাম। তারপর নিচে এলাম নাস্তা করতে। দেখি আব্বু আম্মু আমার জন্য অপেক্ষা করছে। তারপর আমিও গিয়ে নাস্তার টেবিলে যোগ দিলাম। নাস্তা করতে করতে আব্বু আমাকে উদ্দেশ্য করে বলল, নাস্তা করে রেডি হয়ে সব গোছগাছ করে নে। আব্বু, না গেলে হয় না? না, ওখানে পড়াশোনা ভালো হবে। বাসায় এখানে কি পড়া যায় না নাকি? এখানে থাকলে তুই আড্ডা দিয়ে বেরোবি, পড়াশোনা করবি না। তাছাড়া ওখানে বাড়ি ভাড়া করেছি, কলেজে সব ঠিক করা হয়ে গেছে। আমাকে দূরে পাঠিয়ে পর করে দিতে চাচ্ছ? তুই যেটা ভাবিস সেটাই। তার চালাতে পারছি না, এবার একটু শান্তিতে থাকতে পারবো। আমিও এবার শান্তিতে থাকতে পারবো, তোমাদের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি। তাহলে তো হয়েই গেল। আম্মু, আমি তোমাদের ছাড়া থাকবো কিভাবে? ঢং করিস না, ভালো থাকতে পারবি। আর ফোনে তো কথা হবেই। ঠিক আছে, গেলে কিন্তু আর আসবো না, বলে দিলাম। তাহলে তো আরো ভালো। ধ্যাত, তোমরা সব সময় এমন করো কেন? ঢং বাদ দিয়ে নাস্তা করে রেডি হয়ে নে। তারপর কি আর করার, নাস্তা করে রেডি হয়ে নিলাম। আম্মু সব গুছগাছ করে দিল, কি কি প্রয়োজনীয় জিনিস লাগে। তারপর আম্মুর থেকে বিদায় নিয়ে আব্বু আর আমি চলে এলাম বাস স্টপে। আসার সময় আম্মুর চোখের দিকে তাকিয়ে দেখি চোখে জল ছলছল করছে। আমার মনটা অনেক খারাপ। আব্বু আম্মুকে ছাড়া থাকতে হবে। কিছুক্ষণ পর গাড়ি এলো, আমি গাড়িতে উঠলাম। আব্বু আমাকে বিদায় দিয়ে বাসায় চলে গেল। বাসে বসে আছি, পাশের সিটটা খালি পড়ে আছে। আমিও কানে হেডফোন গুঁজে আনমনে গান শুনছি। হঠাৎ করে কোথায় থেকে যেন 3-4 জন মেয়ে বাসে উঠে পড়লো। বাসে 3টা সিট ফাঁকা ছিল, আমার পাশেরটা আর পিছনে 2টা। পেছনে 2জন, আমার সাথে একজন বসে পড়ছে। মেয়েগুলোর মধ্যে যে সবচেয়ে সুন্দরী মেয়েটা, সেই মেয়েটাই আমার পাশে বসলো। দেখতে পরীর মতো, যে কেউ ক্রাশ খাবে, এদিকে আমার কোনো আক্ষেপ নেই। আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনছি, তাদের বকবকানি চলছে। গাড়ি যত এগোচ্ছে ঢাকার দিকে, তাদের বকবকানির পরিমাণও বেড়ে চলছে। আমি নিথর হয়ে কানে হেডফোন লাগিয়ে চোখ বন্ধ করে গান শুনছি। হঠাৎ হেডফোনটাকে যেন খুলে ফেললো। তাকিয়ে দেখি আমার পাশের মেয়েটি। কি ব্যাপার? তোমাকে কখন থেকে ডাকছি, তুমি শুনছো না কেন? আমি কোনো কিছু বললাম না, আবার কানে হেডফোন গুঁজে দিলাম। এবার দেখি রেগে মেগে হেডফোনটা আবার খুলে ফেলে আমাকে বলল, ভাব দেখাচ্ছ খুব। ভাব দেখাবো কেন? আর আপনি আমাকে তুমি করে বলছেন কেন? অপরিচিত লোকদের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না? কথাগুলো ভাব নিয়ে বললাম। এই, আপনার সমস্যা কি? আপনার সমস্যা কি? জীবনে কখনো এমন কিউট ছেলে দেখেন নাই? শুধু শুধু বিরক্ত করছেন কেন? পাশে থাকা আরেকটি মেয়ে আমাকে বলল, এত বড় কথা? তোর কপাল ভালো তানিয়া, তোর সাথে কথা বলতে চেয়েছে। কেন কেন? উনি কথা বললে আমার কপাল ভালো হয়ে যাবে কেন? তানিয়ার মতো সুন্দরী মেয়ে তোর সাথে কথা বলছে, তোর কপাল। হাসালেন আমাকে। এখানে হাসার কি হলো? সুন্দরী, তাও আবার উনি আমাকে হাসালেন। শ্যাওলা গাছের পেতনি একটা। যে সুন্দর বলে তার মনে হয় চোখই নাই। তানিয়া নামের মেয়েটার দিকে তাকিয়ে দেখি রেগে বোম হয়ে আছে। রেগে চোখ মুখ লাল হয়ে গেছে, মনে হয় আমাকে কাঁচা খেয়ে ফেলবে। আসলে দেখতে এত সুন্দর মেয়েটা। পেতনি বললে রাগ তো করবেই, যে কোনো মেয়েকে বললে সে রাগ করবে। আর যাই হোক, মেয়েটি কিন্তু দেখতে হেব্বি পরীর মতো। মেয়েগুলো মনে হয় আমার সিনিয়র, দেখেই বোঝা যাচ্ছে। আমিও কম কিসে সিনিয়র বলে ভয় পাবো নাকি? কি, তোর এত বড় সাহস? তুই তানিয়াকে পেতনি বলিস? শুধু ও না, আপনারা সবাই শ্যাওলা গাছের পেতনির দল।
তানিয়া নামের মেয়েটার দিকে তাকিয়ে দেখি রেগে বোম হয়ে আছে, রেগে চোখ মুখ লাল হয়ে গেছে। আর সহ্য করতে না পেরে আমাকে রাগী গলায় বলল, তুই চুপ করবি? মুখে যা আসছে বলে যাচ্ছিস। চিনিস আমি কে? কি করতে পারি আমি তোর? আপনাকে চেনার দরকার মনে করি না, এইসব লুচ্চামি ছাড়েন, লোকে খারাপ বলবে। করে 2টা চর পড়ে গেল। এই কথা বলার সাথে সাথে চর মেরে তানিয়া নামের মেয়েটি আমাকে রাগী গলায় বলল, তোর সাথে ভালো ব্যবহার করছি, ভালো লাগে নাই তোর। এবার দেখবি রাগিনী কি জিনিস। আগে ঢাকা চল। কি? আপনি আমাকে কিডন্যাপ করে নিয়ে যাবেন? আপনি আমাকে চেনেন আমি কে? আমি আপনার কি করতে পারি? মিথ্যা কথা বলে ভয় দেখাতে হবে। তুই তো দেখি যা ইচ্ছে বলেই যাচ্ছিস, একটু পর চিন্তাও করতে পারবি না তোর সাথে কি কি হতে পারে। আপনাদের লজ্জা করে না এইসব বলতে? কি সব বলছিস সব টের পাবি। তারপর তানিয়া মোবাইলটা হাতে নিয়ে কাকে যেন আসতে বলল। তাও একটা মেয়ের কণ্ঠ শোনা গেল। আমার ভয়ে প্রাণ যায় যায় অবস্থা, তবু এদের বুঝতে দেওয়া যাবে না আমি এসব ভয় করি না। বাস থামলেই ভাগমু। আর আজ যেই চর দিছে কয়েক মাস বলতে পারবো না। গাড়ি ঢাকা এসে থামলো, কিন্তু নামতে পারছি না। মেয়েগুলো আমাকে যেতে দিচ্ছে না। এমন সময় আরো কয়েকটা মেয়ে বাসে উঠলো। ভয়ে আমি যাই কি না কি করে, যাই হোক এদের বোকা বানিয়ে এখান থেকে ভাগতে হবে, তা না হলে কপালে দুঃখ আছে। সব মেয়েগুলো আমার সামনে, এখনই মনে হয় আমাকে কাঁচা খেয়ে ফেলবে। এখান থেকে পালাতে হবে। তাই একটা প্ল্যান করলাম। আমি ওদের পিছনে তাকিয়ে বললাম, আরে স্যার আপনি দেখুন না, আমাকে যেতে দিচ্ছে না। এ কথা বলতে সব মেয়েরা পেছনে তাকালো। এই সুযোগে আমি ভো দৌড়, আর পেছনে তাকাইনি। পেছন থেকে শুনলাম আমার আবার দেখা ফেলে নাকি জন্মের শিক্ষা দিবে। আরো অনেক কথা বললো, তাতে আমার কি? আমি কোনো মতে বাঁচলাম, এটাই অনেক। তারপর যে বাসাটা ভাড়া নিয়েছি সেখানে যেতে লাগলাম। কয়েকদিন আগে এসে সব ঠিক করে গেছি। তারপর বাসার সামনে গিয়ে কলিং বেল বাজালাম। বাসার মালিক মানে আঙ্কেল দরজা খুলে দিলেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আরে আকাশ, ভেতরে এসো। তারপর আমি ভেতরে গেলাম। তখন আঙ্কেল আমাকে বলল, তা আসার সময় সমস্যা হয়নি তো? না আঙ্কেল, সমস্যা হয়নি, তবে কয়েকটা মেয়ে আসতে দিচ্ছিল না। আসলে আজকালকার মেয়েগুলো হয়েছে, ভালো ছেলের দাম নেই। তোমার বাবা মা কেমন আছে? ভালো আছে আঙ্কেল। তুমি ক্লান্ত, রুমে যাও, বিকেলে কথা হবে। ঠিক আছে। আমার মেয়ের ওর বান্ধবীর সাথে ঘুরতে গেছে, আসলে তোমার সাথে পরিচয় করিয়ে দিব। এতক্ষণে তো চলে আসার কথা। তুমি রুমে যাও, আমার মেয়ে আসলে বিকেলে পরিচয় করিয়ে দিব। ঠিক আছে আঙ্কেল, ঠিক আছে। তারপর আমি নিজের রুমে চলে গেলাম। উপরে 2টা রুম আছে, সেখানে একটা আমার জন্য। আমি সিঁড়ি বেয়ে উপরে উঠে রুমে চলে এলাম। খুব ক্লান্ত লাগছিল, তাই ফ্রেশ হয়ে দিলাম এক ঘুম। বিকালে ফোনে কলের আওয়াজে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি আম্মু। তারপর আম্মুর সাথে কিছুক্ষণ কথা বললাম, ভালো লাগছিল না, তাই ফ্রেশ হয়ে ছাদে গেলাম। ছাদে গিয়ে আমি অবাক। ছোটখাটো একটা ফুল বাগান বলা যায়, যে কেউ আসলে তার মন ভালো হয়ে যাবে। সুন্দর দেখে একটি ফুল ছিঁড়লাম। ফুল ছেঁড়ার সাথে সাথে পেছন থেকে মেয়েলি কণ্ঠে বলল, তুই কে রে? তোর সাহস কিভাবে হয় ফুল ছেঁড়া? পেছনে তাকিয়ে আমি শক। আমার গলা শুকিয়ে যাচ্ছে ভয়ে ভয়ে। আমি শেষ। তানিয়া নামের মেয়েটা এখানে কিভাবে এলো? তানিয়া আমাকে চোখ বড় করে দেখছে। তাকিয়ে দেখলাম রেগে আছে এখনো। আমাকে দেখে তানিয়া নামের মেয়েটা চিৎকার করে বলল, আব্বু, আব্বু, কই তুমি? এখানে এসো। আমি ভাবছি কাকে আবার আব্বু বলে ডাকছে, নাকি তার আব্বুকে এখানে নিয়ে এসেছে। এমন সময় আঙ্কেল ছাদ দিয়ে এসে বলল, কি হয়েছে রে মা, চিৎকার করছিস কেন? আব্বু, এই ছেলেটি এখানে কি করছে? আঙ্কেলকে আব্বু বলে ডাকছে, তার মানে আঙ্কেলের মেয়ে। এখন কি হবে আমার? আমি ভয়ে শেষমেশ আঙ্কেলের মেয়ে হতে হলো। এখন এই বাঘিনীর সাথে এক বাড়িতে থাকতে হবে। জানি না আজকে আমাকে কি করবে। একে তো সিনিয়র, আবার যে রাগী, এসব ভাবছি। তখন আঙ্কেল বলল, তোকে বলেছিলাম না একটা ছেলে বাসা ভাড়া নিয়েছে, ও হচ্ছে সেই। কি? তুমি যাকে তাকে বাসা ভাড়া দিবে কেন? ওর মতো ভালো ছেলে হয় না, তুই পরিচয় হয়ে নে, আমি গেলাম, কাজ আছে। এই বলে আঙ্কেল চলে গেল। আমার ভয়টা দ্বিগুণ হয়ে গেল। জানি না এখন কি করবে আমায়। তানিয়ার দিকে তাকিয়ে দেখি রেগে তাকিয়ে আছে আমার দিকে, চোখ দিয়ে মনে হয় আগুন বের হবে। তানিয়া কোনো কথা না বলে সোজা আমার কাছে এসে শার্টের কলার ধরে বলল, কি রে, তখন তো বাসে খুব ফটফটা ছিলি,
কই কখন? বেশি চালাকি করার চেষ্টা করবি না। তখন বাসে আমাদের বোকা বানিয়ে খুব চালাক হয়েছিস না? তোর হাত ঠ্যাং ভেঙে দিব, বলে দিলাম। বেশি চালাকি করছিস না? আমি তো তখন ভুল করে সব করেছি। সে তো আমি জানি না। এখন তোকে কে বাঁচাবে চান্দু? মানে এখান থেকে তো পালাতে পারবি না। আজ তুই শেষ। কি করবেন? আমি ভয় পেয়েছি দেখে তানিয়া হঠাৎ করে হেসে উঠল। কি তার হাসি! মনে হচ্ছে মুক্ত ঝরে পড়ছে তার হাসিতে। আমি একধানে তার দিকে তাকিয়ে আছি। সেটা তানিয়া দেখে রাগী চোখে আমার দিকে তাকিয়ে বলল, কি রে, তুই এবিল চেয়ে আছিস কেন আমার দিকে? আপনার হাসিটা না খুব সুন্দর। অজান্তেই মুখ থেকে বেরিয়ে গেল কথাটা। কি? না না না, কিছু না। ভাবছিলাম তোকে কিছু করব না, কিন্তু না, তোকে একটু শাস্তি দিতেই হবে। আমি সরি, ভুল করে মুখ থেকে বের হয়ে গেছে। তোকে তো শাস্তি পেতেই হবে, তবে আজ না, কালকে। কালকে কি করবেন? কি? কালকেই জানতে পারবি। আচ্ছা, তোর সম্পর্কে তো কিছু জানাই হলো না। বলুন, কি জানতে চান? তোর নাম কি? আকাশ আহমেদ নীল। তোর পরিবারে কে কে আছে? আব্বু আর আম্মু, আর কেউ নেই। তো কোন ক্লাসে পড়িস? অনার্স প্রথম বর্ষে এবার। আমি অনার্স তৃতীয় বর্ষে। তোর সিনিয়র হই, আপু বলে ডাকবি। ঠিক আছে আপু। তো কোন ভার্সিটিতে ভর্তি হয়েছিস? রোকেয়া ইউনিভার্সিটি, এই ভার্সিটিতে। বাহ, ভালো তো। আপু, আপনি কোন কলেজে পড়েন? সেটা সময় হলেই জানতে পারবি। চল খেতে চল, তোকে ডাকছে। ঠিক আছে। তারপর আমি ছাদ থেকে চলে এলাম। যাক বাবা, কোনো মতে আজ বাঁচলাম। মনে হয় না আর কোনো কিছু করবে। তারপর আমি রুমে এসে ফেসবুকিং করতে লাগলাম। কিছুক্ষণ পর আমার রুমে তানিয়া এলো। আপনি যান, আমি আসছি। তারপর আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। দেখলাম আমার জন্য অপেক্ষা করছে। আমিও গিয়ে তাদের সাথে যোগ দিলাম। তাদের সাথে খেতে কেমন সংকোচ বোধ হচ্ছে। মাথা নিচু করে খাচ্ছি। খেতে খেতে আঙ্কেল বলল, আকাশ, তুমি আমাদের সাথে খাবে সব সময়? না আঙ্কেল, আমি হোটেলে খেয়ে নিব। বেশি কথা বলো কেন? তুমি আমাদের সঙ্গে খাবে। ঠিক আছে আঙ্কেল। জানো, তানিয়া আসার সময় না আকাশকে কয়েকটা মেয়ে আসতে দিচ্ছিল না। আঙ্কেল, জানে না যে তার শয়তান মেয়ে। বাবা মা মনে হয় শিক্ষা দিতে পারেনি। আজকালকার মেয়েগুলোও হয়েছে। একদম ঠিক আঙ্কেল, তানিয়াকে রাগিয়ে দেই। সহজ সরল ভালো ছেলে পেলেই মেয়েগুলো আজকাল, আসলে আমাদের সমাজটাই খারাপ হয়ে গেছে। তানিয়া আপু এর দিকে তাকিয়ে দেখি রেগে বোম হয়ে আছে। হায় হায়, আজ আমি শেষ। ভাবিনি এত রেগে যাবে। তখন তানিয়া তার বাবাকে বলল, তুমি খাও তো আপু, খাওয়ার সময় কেউ কথা বলে? তারপর আঙ্কেল খেতে লাগলো। তানিয়া আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমিও মাথা নিচু করে নিলাম, চুপচাপ খেতে লাগলাম। খেয়ে নিজের রুমে চলে এলাম। রুমে এসে ভাবলাম তানিয়া আপু আসতে পারে। যে রাগিয়ে দিয়েছি, সাবধানের মাইন্ড নেই, দরজাটা লাগিয়ে দিয়ে আসি। তারপর আমি দরজাটা লাগিয়ে দিতে গেলাম। দরজাটা লাগিয়ে দিতে দিতে কে যেন একটু ঠেলে দিল। আমিও দরজাটার সাথে সাথে খুলে দিলাম। তানিয়া আপু দরজা ঠেলতে এসে নিজেকে সামলাতে না পেরে আমার উপরে পড়ে গেল। আমি তার নিচে এসে আমার উপরে। তানিয়া আপুর গরম নিঃশ্বাস আমার মুখে পড়ছে, মায়া ভরা তার মুখ। আমি একজনে তার দিকে তাকিয়ে আছি, সে আমার দিকে তাকিয়ে আছে। না, উনি আমার বড় আপু হয়, তাই আমি বললাম, আপু আপনি উঠুন, আমি উঠবো। কিভাবে উঠবো? কেন, কি হয়েছে? তোর হাত কোথায়? আমার হাত তো, বলে থেমে গেলাম। আমার হাত অজান্তে তানিয়া আপুর উমরে চলে গেছে, তাই আমি হাত ছড়িয়ে নিলাম। তানিয়া আপু উঠে তার রুমে চলে গেল লজ্জা পেয়ে। আমি ভাবছি কি হলো এটা, লজ্জা পেলো কেন আর চলেই বা গেল কেন? আমাকে তো রেগে খেয়ে ফেলা উচিত। যাই হোক, আমার ভেবে কাজ নেই। জানি না তানিয়া আপু কি ভাবছে। আমি তো ইচ্ছে করে দরজাটা খুলিনি। এটা একটা অ্যাক্সিডেন্ট মাত্র। কাল যে কি করে ঠিক নেই। এমনি আমার উপরে রেগে আছে, কালকে দেখা যাবে কি করে। এখন ঘুমিয়ে নেই। তারপর আমি কিছুক্ষণ ফোন চেপে ঘুমিয়ে গেলাম। সকাল সকাল ঘুমিয়ে আছি, এমন টাইমে মনে হচ্ছে কে যেন আমার গায়ে পানি মারলো। বিছানায় একদম ভিজে গেছে, তাই আমি চোখ না খুলে ঘুমের ঘরে বললাম, আম্মু তুমি আজও আমাকে পানি মারলে? আমি তোর আম্মু লাগি?
তানিয়া আপু বললো কথাটা। আমি চোখ খুলে দেখি তানিয়া আপু আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তো ভুলে গেছি আমি বাসায় নেই। আমি তানিয়া আপুকে বললাম, কি হলো আপু, আপনি আমাকে পানি মারলেন কেন? তোকে কখন থেকে ডাকছি, উঠছিস না কেন? তো কি হয়েছে, পানি মারতে হবে? তুই এখনো শুয়ে আছিস? ওঠ। এত সকাল সকাল উঠে কি করব? এখানে থাকতে হলে সকাল সকাল উঠতে হবে, বেশি দেরি করে ঘুমানো যাবে না। দেখ, আমি ভাবলাম আম্মু নেই, ঘুমাতে পারবো, এখানে তো আরো জ্বালা। এসব বলে লাভ নেই, ফ্রেশ হয়ে নিচে আয়, তোর সাথে অনেক হিসেব বাকি আছে। অনেক হিসাব? মানে ভয়ে কালকে যে রাগিয়ে দিয়েছি। মানে বুঝতে হবে না। তারপর তানিয়া আপু চলে গেল, আমিও ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে নিচে এলাম। নিচে এসে তানিয়া আপু সহ নাস্তা করলাম। আঙ্কেল অফিসে চলে গেছে। তারপর আমিও নাস্তা করে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বের হলাম। তানিয়া আপু আমার একটু আগে কলেজে চলে গেছে। আমি জানি না সে কোন কলেজে পড়ে, একটু সামনে কলেজ, তাই হেঁটে হেঁটে কলেজে যাচ্ছি। প্রায় 5 মিনিট হেঁটে কলেজে এলাম। কলেজে গেট দিয়ে ঢুকলাম। ঢুকে যাদের দেখতে পেলাম আমার ভয় আরো বেড়ে গেল। কলেজে দেখলাম যে বাসে ঝগড়া করা মেয়েগুলো আর তানিয়া আপু, এরা এখানে কি করছে, মনে হয় এই কলেজে পড়ে। তারপর আমি আস্তে আস্তে ক্লাসে যাচ্ছি, যেন আমাকে দেখতে না পায়। বাসে যে রাগিয়ে দিয়েছি, মনে হয় আমার দেখা পেলে কি যে করবে, তাই আমি চুপি চুপি ক্লাসের দিকে যাচ্ছি। লোকে বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। আমি যাচ্ছিলাম, তখন তারা আমাকে দেখে ফেলে, কিন্তু তারা অবাক করে দিয়ে আমাকে হাতের ইশারায় তাদের কাছে যেতে বলছে। অবাক করার কথা হলো, কেউ রেগে নেই, মনে হচ্ছে না কেউ রেগে আমাকে ডাকছে। কিন্তু তাও সাবধান, বলা তো যায় না ওরা কখন রেগে যায়, তাই আমি সাবধানে আস্তে আস্তে তাদের দিকে যাচ্ছি। এমন সময় একটি মেয়ে সোজা আমার দিকে দৌড়ে আসছে। আমি কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি হোঁচট খেয়ে আমার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। আমিও পড়ে গেলাম। আমি উঠে দাঁড়ালাম। আমি উঠে দাঁড়িয়ে মেয়েটির দিকে হাত বাড়িয়ে দিলাম মেয়েটি ওঠার জন্য, কিন্তু মেয়েটি আমার হাত না ধরে একাই উঠে করে 2টা থাপ্পড় দিয়ে দিল আমার গালে। আমি বুঝে উঠতে পারছি না কেন আমাকে মারলো, তাই আমি কিছু বলতে যাব তার আগেই করে 2টা ঠাস ঠাস করে 2টা চরের শব্দ পেলাম। তাকিয়ে দেখি তানিয়া আপু ওই মেয়েটিকে 2টা চর দিয়েছে। মেয়েটি চর খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তখন তানিয়া আপু মেয়েটিকে বলল, তুই ওকে মারলি কেন? ও আমার সাথে ধাক্কা খেলো কেন? ও তোমার সাথে ধাক্কা খেলো না তুমি দৌড়ে এসে ধাক্কা দিলে? মেয়েটি চুপ। নেক্সট টাইম যেন এমনটা না হয়, সরি বলো ওকে। তারপর মেয়েটা আমাকে সরি বলে চলে গেল। মেয়েটি যাওয়ার সাথে সাথে আমার গালে 2টা পাপ্পি তুকু চর পড়ে গেল, যেটা তানিয়া আপু দিয়েছে। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু কেন চর দিল বুঝতে পারলাম না। তাই আমি তানিয়া আপুকে বললাম, আপু আপনি আমাকে মারলেন কেন? তোকে মারবো না তো কি করব? কেন, আমি কি করেছি? তোকে একটা মেয়ে দোষ না করেই মারলো, আর তুই কিছুই বললি না। আমি কিছু বলতে যাব তার আগেই তো আপনি এসে মেরে দিলেন। ঠিক আছে, ক্লাসে যা। আপনি যে এখানে পড়েন, আগে কেন বললেন না? এমনি, এখন চুপচাপ ক্লাসে যা, আশেপাশেই তাকাবি না। ঠিক আছে। তারপর আমি ক্লাসের দিকে যেতে লাগলাম। একটা বিষয় আমাকে অনেক ভাবাচ্ছে, আমাকে মেয়েটি মারলো, তাতে তানিয়া আপুর রিয়াক্ট করলো কেন? তাছাড়া তানিয়া আপুর বান্ধবীরা আমাকে দেখে কিছু করলো না কেন? সেদিন তো মারার জন্য লাঠি নিয়ে এসেছিল, তাহলে আজ হাতের কাছে পেয়েও ছেড়ে দিল কেন? আমার কি এত ভেবে আমার কাজ নেই। তারপর আমি ক্লাসে গেলাম। ক্লাসে সেই মেয়েটিকেও দেখলাম, যে মেয়েটি আমাকে চর মেরেছিল। আজ প্রথম ক্লাস, তাই ক্লাস হয়নি, পরিচয় পর্ব দিয়ে শেষ করে দিয়েছি। তারপর আমি ক্লাস থেকে বের হলাম। তারপর বাসার দিকে রওনা দিলাম। কলেজ থেকে বের হব গেট দিয়ে, এমন সময় পেছন থেকে তানিয়া আপু ডাকলো। আমিও থেমে গেলাম। তারপর তানিয়া আপু আমার সামনে এসে বলল, কি রে, ক্লাস শেষ? আপু, আজ ক্লাস হয়নি, প্রথম দিন তো, তাই। ঠিক আছে, চল বাড়ি যাই। তারপর তানিয়া আপু আর আমি বাড়ি চলে এলাম। বাড়ি এসে ফ্রেশ হয়ে খাবার খেলাম। খাবার খেয়ে রুমে গিয়ে দিলাম এক ঘুম। বিকেলে ঘুমিয়ে আছি, মনে হলো কে যেন আমাকে টানছে। তাকিয়ে দেখি তানিয়া আপু আমার হাত ধরে টানছে, তাই আমি উঠে পড়লাম আর বললাম, কি হলো আপু, টানছেন কেন?
তোকে কখন থেকে ডাকছি, শুনছিস না? কেন, কি হয়েছে? আমি শপিংয়ে যাব, তুইও আমার সাথে চল। আপনি যান, আমি যাব না। কি বললি আবার বল। না মানে বললাম যে আপনি রেডি হন, আমি রেডি হয়ে যাচ্ছি। তাড়াতাড়ি আয়। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। তারপর তানিয়া আপু চলে গেল রেডি হতে। আমি ফ্রেশ হতে ওয়াশরুমে এলাম। ফ্রেশ হয়ে একটা নীল শার্ট, ব্লু কালারের প্যান্ট, হাতে ঘড়ি পরে চুলগুলো ঠিক করে রেডি হয়ে নিয়ে নিচে এলাম। ড্রয়িং রুমে বসে আছি। তানিয়া আপুর আসার কোনো নামগন্ধই নেই। জানি না কেন এত সময় লাগে মেয়ে মানুষের রেডি হতে। প্রায় আরও 10 মিনিট পর তানিয়া আপু রুম থেকে বের হলো। আমি তানিয়া আপুকে দেখে ক্রাশ খেয়ে গেলাম। নীল শাড়ি, নীল চুড়ি, চোখে কাজল, ঠোঁটে হালকা গোলাপি কালারের লিপস্টিক। মনে হচ্ছে কোনো নীল পরী আকাশ থেকে নেমে এলো। আমি বাস্তবে কোনো পরী দেখিনি, কিন্তু তানিয়া আপুকে দেখে মনে হচ্ছে কোনো পরীর থেকে কম না। আমি তানিয়া আপুর দিকে এক ধ্যানে তাকিয়ে আছি। আমার ধ্যান ভাঙে তানিয়া আপু এর তুড়িতে। কখন যে তানিয়া আপু আমার সামনে চলে এসেছে বুঝতে পারিনি। তানিয়া আপু তখন আমাকে বলল, তুই এভাবে হা করে কি দেখছিস? আপু, আপনাকে না আজকে পরীর মতো লাগছে। আমি মোটেও অতটা সুন্দর না। ঠিক তাই। কি? তার মানে তুই বলতে চাচ্ছিস আমি সুন্দর না? আমি কখন সেটা বললাম? আমি বললাম আপনাকে আজ অনেক সুন্দর লাগছে। থাক, আর বলতে হবে না। তোকে তো এতক্ষণ ধরে দেখিইনি, তোকেও সুন্দর লাগছে। তোর চুলগুলো দারুণ সুন্দর লাগছে। আমি জানি আমি সুন্দর। কিন্তু তোকে এভাবে দেখলে কেউ ক্র্যাশ খাবে, তাই এভাবে চুলগুলো রাখা যাবে না। মানে? দাঁড়াও, দেখাচ্ছি। তারপর তানিয়া আপু আমার চুলগুলো হাত দিয়ে উলটপালট করে দিল। কি সুন্দর করে চুলগুলো সাজিয়েছিলাম, সব নষ্ট করে দিল। তাই আমি তানিয়া আপুকে রাগ দেখে বললাম, কি হলো এটা আপু, চুলগুলো এলোমেলো করে দিলেন কেন? এমনি, এভাবে সেজে থাকলে মেয়েগুলো ক্রাশ খাবে তাই। ধর, ভালো লাগে না, আপনি থাকেন, আমি চুলগুলো আবার ঠিক করে আসি। না, দরকার নেই, হাত দিয়ে ঠিক করে নে। হাত দিয়ে কিভাবে ঠিক করব? দাঁড়া, আমি করে দিচ্ছি। তারপর তানিয়া আপু তার হাত দিয়ে আমার চুলগুলো ঠিক করে দিতে লাগলো। এই প্রথম কোনো মেয়ের কোমল হাতে আমার চুলগুলো স্পর্শ করলো। তারপর তানিয়া আপু আর আমি বাইরে এলাম, একটা রিক্সা নিলাম। এই প্রথম এক রিক্সায় কোনো মেয়ের সাথে যাচ্ছি। আমার কেমন জানি অস্বস্তি বোধ লাগছে। আমি রিক্সার এক সাইডে চেপে বসে আছি। তখন তানিয়া আপু আমাকে বলল, কি রে, ওইদিকে অত চেপে বসেছিস কেন? পড়ে যাবি তো। না, আমি এখানে ঠিক আছি। এদিকে আয় বলছি। না থাক, সমস্যা নাই। তারপর তানিয়া আপু কোনো কথা না বলে আমার হাত ধরে টেনে তার কাছে নিয়ে এলো। আমার কেমন জানি একটা ফিল অনুভব হতে লাগলো। এই প্রথম কোনো মেয়ের সাথে এত কাছাকাছি একটা রিক্সায় যাচ্ছি। রিক্সায় চলন্ত অবস্থায় হালকা বাতাস বইতে লাগলো। হালকা বাতাসে তানিয়া আপুর চুলগুলো এলোমেলো হয়ে যেতে লাগলো। কি লম্বা রেশমি চুল তার! মনে হয় এই চুলের মধ্যে ডুবে থেকে চুলের ঘ্রাণ নেই। কিছুক্ষণ আমার মুখে এসে পড়লো। কি অনুভূতি তা আপনাদের বলে বোঝাতে পারবো না। এভাবে আমরা চলে এলাম শপিং মলে। তারপর তানিয়া আপু কিছু শপিং করলো আর আমাকেও জোর করে কিছু কাপড় দিয়ে দিল। তারপর রেস্টুরেন্টে কিছু খেয়ে বাসায় চলে এলাম। এভাবেই কেটে গেল দিনটা। রাত্রে খাবার খেলাম, আব্বু আম্মুর সাথে একটু কথা বললাম, তারপর দিলাম এক ঘুম। সকালে কিছু বুকের মধ্যে ভারী অনুভব হয়। ঘুম ভেঙে গেল, চোখ খুলে 100 ভোল্টে শক খেলাম। তানিয়া আপু আমার বিছানার পাশে বসে আছে, আমার বুকে মাথা দিয়ে শুয়ে আছে। এটা দেখে আমি তাড়াতাড়ি উঠে গেলাম। আমি ধরফরিয়ে উঠে যাওয়াতে তানিয়া আপু উঠে গেল। আমি তানিয়া আপুকে বললাম, আপু আপনি আমার রুমে কি করছেন? তোকে ডাকতে এসেছিলাম। আমাকে ডাকতে এসেছিলেন ভালো কথা, কিন্তু আমার বুকের উপর শুয়েছিলেন কেন? তোকে ডাকতে এসে দেখি তুই ঘুমিয়ে আছিস। তোকে ডিস্টার্ব না করে তোর পাশে বসেছিলাম। কখন যে চোখটা লেগে গেছে বুঝতে পারিনি। তাই বলে আমার বুকের উপর শুয়ে থাকবেন? আমার ইচ্ছে হয়েছে তাই শুয়েছিলাম। কি করবি? আপনার মতো গুন্ডিকে আমি আবার কি করব? কি বললি? আমি গুন্ডি? আরে এটা বলতে চাইনি, বললাম আঙ্কেল যদি ওই অবস্থায় আমাদের দেখে নিত তাহলে কি হতো? যা হবার তাই হতো। যা হবার তাই হতো মানে? তোকে মানে বুঝতে হবে না। ফ্রেশ হয়ে নিচে আয়, কলেজে দেরি হয়ে যাবে। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। তারপর ফ্রেশ হয়ে নিচে এলাম। আঙ্কেল আগেই অফিসে চলে গেছে নাস্তা করে। আমি আর তানিয়া আপু নাস্তা করে কলেজের উদ্দেশ্যে বের হলাম। প্রায় 5 মিনিট হাঁটার পর কলেজে চলে গেলাম। কলেজে এসে তানিয়া আপু আমাকে বলল, সোজা ক্লাসে যাবি।
কোনো মেয়ের দিকে তাকাবি না। আমি মেয়ের দিকে তাকালে আপনার কি? তাকিয়ে দেখ তোর কি অবস্থা করি। আমি 100 বার তাকাবো, আপনার কি? আমার অনেক কিছু, আমার রাগ উঠাবি না বলে দিলাম। আপনার অনেক কিছু মানে? তোকে মানে বুঝতে হবে না, সোজা ক্লাসে যা। ঠিক আছে। আর শোন, ছুটি হলে এখানে অপেক্ষা করবি, আমি না আসা পর্যন্ত। অবশ্য আমার আগেই ছুটি হয়ে যাবে। ঠিক আছে। তারপর আমি ক্লাসে চলে গেলাম। তানিয়া আপুকে আর রাগালাম না। রেগে গেলে হয়তো 2-1টা পরে যেত আমার গালে। কি রাগী মেয়ে রে বাবা! যে বিয়ে করবে তার কপালে দুঃখ ছাড়া কিছুই নেই। রোজ 2-1টা খাবে। যে বিয়ে করবে সে তো অনেক লাকি হবে অবশ্য। তানিয়া আপুর মতো মেয়ে হয় না। তারপর আমি ক্লাসে চলে এলাম। কয়েকটা ক্লাস করে বাইরে বেরিয়ে এলাম। ভালো লাগছিল না, ক্যাম্পাসে হাঁটতেছিলাম। এমন সময় একটি মেয়ে এসে আমাকে গোলাপ ফুল দিয়ে প্রপোজ করে। আমি ফুলটা নিলাম না, পাশ দিয়ে চলে আসতে যাব, এমন সময় মেয়েটি বলল, ভাইয়া প্লিজ ফুলটা নিন। আমাকে র্যাক দেওয়া হয়েছে, যে কোনো একজনকে প্রপোজ করতে হবে এবং তাকে অ্যাকসেপ্ট করতে হবে। এত ছেলে থাকতে আমাকেই পেলেন? আপনাকে দেখে ভালো মনে হলো, তাই প্লিজ ফুলটা নিন, না হলে আমাকে আরও বিভিন্নভাবে র্যাক দিবে। ঠিক আছে। তারপর আমি মেয়েটার থেকে ফুলটা নিলাম। ফুলটা নেওয়ার সাথে সাথে মেয়েটির গালে 2টা চড় পড়ে গেল। কে মেয়েটিকে চড় দিল তা দেখার জন্য পিছনে ঘুরতেই আমার গালেও 2টা চড় পড়ে গেল। তাকিয়ে দেখি তানিয়া আপুর রেগে লাল হয়ে আছে। আমি কোনো কিছু বলছি না ভয়ে, মেয়েটিও কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। তারপর তানিয়া আপু আমাকে উদ্দেশ্য করে রাগী গলায় বলল, তোর খুব শখ না প্রেম করার, প্রপোজ গ্রহণ করার? বাসায় চল, তোকে বোঝাচ্ছি। আমি কোনো কথা বলছি না, না জেনে বুঝে এসব বলছে। এক প্রকার রাগ হচ্ছে তানিয়া আপুর প্রতি, কিন্তু আমি কোনো কথা বলছি না। তখন তানিয়া আপু মেয়েটিকে বলল, এই মেয়ে, তোর সাহস কিভাবে হয় ওকে প্রপোজ করার? মেয়েটি নিশ্চুপ। কি হলো, কথা বলো। আমাকে র্যাক দেওয়া হয়েছে প্রপোজ করার জন্য, যে এখানে কোনো একটা ছেলেকে প্রপোজ করার। তা এখানে এত ছেলে থাকতে ওকেই প্রপোজ করতে হলো? ওনাকে দেখে ভালো মনে হলো তাই, আর ওনার কোনো দোষ নেই। আমি ফুলটা নেওয়ার জন্য জোর করেছি। আমি কোনো কিছু না বলে সেখান থেকে চলে আসতে লাগলাম। তানিয়া আপু পেছন থেকে ডাকছে, কিন্তু আমি শুনছি না। আমি চলে এলাম সেখান থেকে। তানিয়া আপুর উপর রাগ হচ্ছে, কোনো কিছু না জেনে বুঝে হাত তুললো। আমি রাগ করে সেখান থেকে বাসা চলে এলাম। বাসায় এসে রুমে চলে এলাম। গালটা একটু ফুলে গেছে, ব্যথা করছে, তাই ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। তখন যে ঘুমিয়ে গেছি মনে নাই। আমার গালে কারো কোমল হাতের স্পর্শে ঘুম ভেঙে যায়, তাই আমি চোখ খুলে দেখি তানিয়া আপু আমার গালে হাত বুলাচ্ছে। আমি সাথে সাথে হাতটা ছাড়িয়ে দিয়ে বললাম, কি হলো, আপনি আমার গালে স্পর্শ করেছেন কেন? সরি, আমি তখন না বুঝেই মেরে দিয়েছি। এখানে সরি বলার কি আছে? আপনি যেটা বুঝেন সেটাই ঠিক, আপনার তো কোনো ভুল হতেই পারে না। বললাম তো ভুল হয়ে গেছে। আপনার ভুল কেন হবে? ভুল হওয়ার প্রশ্ন আসে না, তাহলে ক্ষমা চাচ্ছেন কেন? বেশি কথা বলছিস কেন? গাল লাল করে দেবো বলে দিলাম। দেন দেন, আপনার মার খাওয়ার জন্যই এই গাল 2টা আছেই, মারেন না। এই বলে তানিয়া আপুর দিকে গালটা এগিয়ে দিলাম। গালটা এগিয়ে দিতেই এমন একটা কাজ করলো আমি মোটেও ভাবতে পারিনি। আমি গালটা এগিয়ে দিতে তানিয়া আপু কিস করে বসলো। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। আমি গালটা ছাড়িয়ে নিলাম। তারপর বললাম, আপু তুমি এটা কি করলে? আপনি আমার গালে কিস করলেন কেন? তুমি বুঝো না বুঝি, আমার জিনিস আমি কিস করতেই পারি। আপনার জিনিস মানে? আমি তোকে ভালোবাসি। কি? হুম। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। মনে মনে এটাই তো চাচ্ছিলাম। আমিও তানিয়া আপুকে অনেক ভালোবেসে ফেলেছি। কয়েকদিন পর বলবো যে আমিও তাকে ভালোবাসি। আগে কয়েকদিন জ্বালিয়ে নিই। বাসিস না, এখন থেকে বাসবি। আমি বাঁচতে পারবো না। কেন কেন শুনি। আপনি আমার সিনিয়র আর আপনি আমার আপু হন। তোর কোন জন্মের আপু লাগে আমি? কেন? আপনি তো সেদিন বললেন আমি তোর সিনিয়র, আপু বলবি। সেদিন তো এমনি বলেছিলাম, আপু আর বলবি না। আমি বলবো আপু আপু আপু। আমি বলছি না বলবি না, আমার রাগ উঠাবি না। তো কি রে রাখবো? আমার নাম ধরে ডাকবি আর তুমি করে বলবি। আমি এটা পারবো না। কেন পারবি না? আমি অনুমতি দিয়েছি, ডাকবি। না পারবো না।
আমি এ কথা বলার সাথে সাথে তানিয়া আপু আমার গলা চেপে ধরলো। আমি বললাম, গলা ছাড়েন, লাগছে। তুই আবার আপু বললি? বল, আর আপু বলবি? ঠিক আছে, বলবো না আপু। তুই আবার আপু বললি? এমনিই বল তানিয়া। ঠিক আছে আপু, টুকু তানিয়া। ঠিক আছে, ছেড়ে দিলাম। এবার আপু বললে আমি কি করি নিজেও জানি না। এটা বলে গলা ছেড়ে দিল। ঠিক আছে, কিন্তু আমি তো আপনাকে, সরি, তোমাকে ভালোবাসি না। আস্তে আস্তে তুইও বাসবি। কখনোই বাসবো না। দেখা যাবে। তুই বাসবি না, তোর ঘর বাসবে। ঠিক আছে, দেখা যাবে। আপনি এখন যান, আমি ঘুমাবো। যাচ্ছি, তার আগে একটা ইয়ে দিয়ে যাই। ইয়ে মানে? দাঁড়াও, বোঝাচ্ছি। এটা বলে তানিয়া আপু আমার দিকে এগোতে লাগলো। আমি পেছাতে পেছাতে তানিয়া আপুকে বললাম, কি হলো, আমার দিকে আসতেছেন কেন? তানিয়া আপু কোনো কথা বলছে না, আমার দিকে এগিয়ে আসছে আর আমি পিছাচ্ছি। পেছাতে পেছাতে আমি দেয়ালে লাগিয়ে গেলাম। তানিয়া আপু আমার সামনে মুখ নিয়ে এলো। তার নিঃশ্বাস আমার মুখে আছড়ে পড়ছে। তানিয়া আপু এর নিঃশ্বাস ভারী হয়ে আসছে। কি সুন্দর গোলাপি ফুলের পাপড়ির মতো তার ঠোঁট। আমি কিছু বলতে যাবো তার আগে তানিয়া আপু তার ঠোঁট দিয়ে আমার ঠোঁট ডুবিয়ে দিল। আমার পুরো বডিতে কারেন্ট শক দিল। এই প্রথম কোনো মেয়ে আমাকে কিস করলো। আমি সারানোর চেষ্টা করছি কিন্তু পারছি না, তাই আমিও রেসপন্স দিতে শুরু করলাম। এভাবে কতক্ষণ ছিলাম জানি না। তানিয়া আপু আমাকে ছেড়ে দিয়ে এক দৌড় দিয়ে তার রুমে চলে গেল আর আমি বোকার মতো তার দিকে তাকিয়ে রইলাম। তারপর আমি ফ্রেশ হতে ওয়াশরুমে এলাম। আয়নার দিকে তাকিয়ে দেখি আমার ঠোঁটের লিপস্টিকের বন্যা বয়ে গেছে। ওয়াক থু। তারপর আমি ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে আবার দিলাম এক ঘুম। ঘুম থেকে উঠে দেখি প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাই ছাদে একটু গেলাম। ছাদে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে রুমে চলে এলাম। একটু পর তানিয়া আপু এলো, আমাকে ডিনার জন্য ডাকতে এলো। তারপর খাওয়ার টেবিলে আঙ্কেল সহ খাবার খাচ্ছি। এমন টাইমে আমার পায়ে কিছু একটা সুরসুরি দিতে লাগলো। আমি ভাবলাম বিড়াল হবে হয়তো। সোজা জোরে পাড়া দিলাম। অমনি তানিয়া আপু আস্তে চিৎকার করে উঠলো। তা দেখে আঙ্কেল বলল, কি হলো, চিৎকার করলি কেন? কিছু না আব্বু, এমনি। পানি খা। তারপর তানিয়া আপু পানি খেতে লাগলো আর আমার দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আছে। আমিও বুঝে গেলাম ওটা বিড়াল ছিল না, ওটা তানিয়া আপুর ওই পা ছিল। হায় হায়, আমি তার পায়ে পাড়া দিচ্ছি, আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে। আমি তো যায় যায় অবস্থা। তাড়াতাড়ি খেয়ে ভাগতে হবে, বলা তো যায় না আঙ্কেলের সামনে আবার না মারে। তাই আমি খেয়ে সবার আগে চলে এলাম। রুমে এসে কিছুক্ষণ ফেসবুকিং করলাম, তারপর ঘুমের দেশে হারিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো, তখন খেয়াল করলাম বিছানা সহ আমি ভিজে একাকার হয়ে গেছি। তাই চোখ খুলে দেখলাম তানিয়া আপু বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। তাই আমি তাড়াতাড়ি উঠে পড়লাম আর বললাম, আপনি আজকেও আমাকে পানি মারলেন? এটা তোর শাস্তি। কিসের শাস্তি? কাল রাতে খাওয়ার সময় পায়ে পাড়া দিছিলি কেন? আমি ইচ্ছে করে দেইনি। দেওয়ার সময় তো মনে হয়নি। এত জোরে কে প্যারা দেয়? আমি ইচ্ছে করে দেইনি, আমি ভাবলাম বিড়াল হবে হয়তো, তাই পাড়া দিছি। সত্যি তো? 3 সত্যি। ঠিক আছে, ক্ষমা করে দিলাম। ফ্রেশ হয়ে নিচে আই। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। তারপর তানিয়া আপু চলে গেল। আমিও ফ্রেশ হতে নিচে এলাম। নাস্তা করে তানিয়া আপু আর আমি কলেজের উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম। হাঁটতে হাঁটতে কলেজের সামনে চলে এলাম। আমি ভেতরে যাব, তখন তানিয়া আপু আমাকে বলল, কি রে, কোথায় যাচ্ছিস? কেন, ক্লাস করতে হবে? আজ কোনো ক্লাস করতে হবে না, তোর আর আমার স্পেশাল ক্লাস হবে আজকে। স্পেশাল ক্লাস মানে? তোকে ক্লাস করতে হবে না, তুই আমার সাথে চল। কোথায়? তুই আসতে পারছিস না নাই আমার সাথে? ঠিক আছে, চলুন। তারপর তানিয়া আপু কলেজের সামনে একটা রিক্সা নিল। রিক্সায় বসে আমরা দুজনে যেতে লাগলাম, কিন্তু কোথায় আমি জানি না। রিক্সায় তানিয়া আপু আমার গা ঘেঁষে বসেছে। কেমন জানি অনুভূতি ফিল হচ্ছে আমার। তানিয়া আপু আমার হাতটা উপরে আছে, যে কেউ দেখলে ভাববে কাপল। কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না, তাই আমি তানিয়া আপুকে বললাম, আপু আমরা কোথায় যাচ্ছি? কি বললি? সরি, আপু বললে অভ্যাস হয়ে গেছে, আর বলবো না। মনে থাকে যেন। তা আমরা এখন কোথায় যাচ্ছি? মরতে। আপনি যান, আমার মার খাওয়ার শখ নাই, আমি এখনো অনেক ছোট। তুই সব সময় এক লাইন বেশি বুঝিস কেন? চুপ থাক। তারপর আমি কোনো কথা বললাম না। তানিয়া আপু একটা পার্কের সামনে নিয়ে গেল। পার্কে তানিয়া আপু আমার হাত ধরে হাঁটছে।
এক অজানা অনুভূতি হচ্ছে। আমারও কেমন ভালো লাগছে। তানিয়া আপুর হাত ধরে হাঁটতে আমারও ভালো লাগছে। ভালো লাগবেই বা না কেন, আমিও যে তাকে ভালোবাসি। আমরা আর কিছুক্ষণ হেঁটে এক জায়গায় বসলাম। তখন তানিয়া আপু আমাকে আইসক্রিম আনতে বলল। আমিও নিয়ে এলাম। তখন তানিয়া আপু আমাকে বলল, হা কর, কেন? তোকে আইসক্রিম খাইয়ে দিব। আমি নিজে খেতে পারবো, আপনাকে খাইয়ে দিতে হবে না। বললাম না আমি খাইয়ে দিব, হা কর। কি আর করার, তানিয়া আপু আমাকে অর্ধেকটা খাইয়ে দিয়ে আমাকে বলল, এবার আমাকে খাইয়ে দে। আমি পারবো না। যেহেতু আমি তোকে খাইয়ে দিলাম, হিসেবে আমাকেও খাইয়ে দিতে হবে। কি আর করার, আমিও তাকে খাইয়ে দিলাম। যেহেতু আমায় খাইয়ে দিয়েছে, আমিও দিলাম। তারপর আর কিছুক্ষণ আমরা পার্কে ঘুরলাম। তখন আমি তাকে বললাম, বাসায় চলেন। আর একটু থাকি। আমিও কিছু বললাম না, আমার থাকতে মন চাচ্ছে। তানিয়া আপু আমার কাঁধে মাথা দিয়ে বসে আছে, আর আমি তার দিকে তাকিয়ে আছি। আমরা আর কিছুক্ষণ ঘুরলাম, তারপর বাসায় চলে এলাম। আসার সময় বাইরে খেয়েছি। রুমে এসে ফ্রেশ হয়ে দিলাম এক ঘুম। বিকালে যখন ঘুম ভাঙে তখন বুকে কিছু ভারী অনুভব হচ্ছে। তাকিয়ে দেখে তানিয়া আপু আমার বুকে শুয়ে আছে। কি সুন্দর লাগছে ঘুমন্ত অবস্থায়, ছোট বাচ্চাদের মতো। বাস্তবে তো আগুনের গোলা, মনে হচ্ছে এভাবেই তাকিয়ে থাকি। কিন্তু আঙ্কেল বাসায় আছে, দেখে নিলে কি ভাববে। তাই আমি তানিয়া আপুকে বললাম, আপু উঠুন, কি করছেন কি? বেশি বকবি না, আমায় ঘুমোতে দে। আমাকে বিপদের মুখে রেখে আপনি ঘুমাচ্ছেন? আঙ্কেল বাসায় আছে, দেখলে কি করবে কে জানে। উঠতে পারি, তাহলে একটা কিস দিতে হবে। না, আমি পারবো না। তাহলে আর উঠছি না। ঠিক আছে, কোথায় দিতে হবে? আমার গালে। ঠিক আছে, কিস না করলে আবার উঠবে না। আর আঙ্কেল চলে এলে কি করবে কে জানে, তাই বাধ্য হয়ে কিস করতে হচ্ছে। এই প্রথম তানিয়া আপুকে নিজের ইচ্ছায় কিস করতে যাচ্ছি। মনে একটা ফিল অনুভব করছি। তারপর তানিয়া আপু তার গাল এগিয়ে দিল, আমি একটা কিস করলাম। তানিয়া আপু চোখ বন্ধ করে আছে। তানিয়া আপু চোখ বন্ধ করে বলছে, আরেকটা। এমন সময় আমি দরজার দিকে তাকিয়ে যা দেখলাম, আমার ভয়ে হাত পা কাঁপাকাঁপি শুরু করেছে। আমি দরজা থেকে তাকিয়ে দেখলাম যে আঙ্কেল দাঁড়িয়ে আছে, আর এদিকে তানিয়া আপু আরেকটা করছে। এদিকে আমি ভয়ে শেষ। আমি তানিয়া আপুকে বললাম, আপু দরজা তাকিয়ে দেখেন। তুই আবার আপু বললি? দরজার দিকে তাকিয়ে দেখেন। তারপর তানিয়া আপু দরজার দিকে তাকিয়ে দেখে আঙ্কেল দাঁড়িয়ে আছে। সাথে সাথে আমায় ছেড়ে দিয়ে একপাশে মাথা নিচু করে দাঁড়ালো। আঙ্কেল কিছু বলল না, নিচে চলে গেল। আর আমি মাথায় হাত দিয়ে বিছানায় বসে পড়লাম। তানিয়া আপুর দিকে তাকিয়ে দেখি ভয়ের বিন্দু মাত্র ছিটে ফোটাও নেই। এই মেয়ের কি ভয় বলতে কিছুই নেই। জানি না আঙ্কেল এখন কি করবে। আমি তানিয়া আপুকে বললাম, এখন কি হবে? যেটা হবার সেটাই হবে। আগে বলছিলাম এমন কিছু একটা হবে। একটা সত্যি কথা বলবি? কি কথা? তুই কি আমাকে সত্যি ভালোবাসিস না? চুপ। কি হলো বল। বাসি, আমি আপনাকে আগে থেকে ভালোবাসি। তাহলে সেদিন কেন বললি ভালোবাসিস না? আমি ভাবলাম আপনাকে একটু জ্বালিয়ে নি, তারপর বলবো। বললি আমার কচি খোকালে। এসব ছাড়েন, এখন কি হবে? কিছুই হবে না, আমরা দুজন দুজনকে ভালোবাসি, এটাই বলবি। জানি না আজকে কপালে কি আছে। তারপর আমি আর তানিয়া আপু নিচে নামলাম। আঙ্কেল সোফায় বসে টিভি দেখছে, কোনো রিয়াকশন দেখছি না, যেন মনে হচ্ছে কিছুই হয়নি। আমি আঙ্কেলের সামনে গিয়ে মাথা নিচু করে আছি। তখন তানিয়া আপু আঙ্কেলকে বলল, আব্বু, আমরা দুজন দুজনকে ভালোবাসি। নিলয়, তুইও কি ওকে ভালোবাসিস? আমি মাথা নেড়ে হ্যাঁ জানালাম। আমাকে না জানিয়ে কতদিন ধরে চলতেছে এসব? মানে? আমার তো অনেক আগে থেকেই মনে হচ্ছিল, আর আমাকে বললে কি আমি না করতাম? মানে তুমি আমাদের মেনে নিয়েছো? আমার মেয়ে ভালোবাসে আর আমি মেনে নিব না, তা কখনো হয়? লাভ ইউ আব্বু। নিলয়, তোমার বাবার নাম্বারটা দাও তো। কেন আঙ্কেল? ভয় পেয়ে না জানি কি বলে। ভয় পেতে হবে না, নাম্বারটা দাও। তারপর আমি আঙ্কেলকে নাম্বারটা দিলাম। তখন তানিয়া আপু আঙ্কেলকে বলল, আব্বু, আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। আঙ্কেল যে আমাদের এত সহজে মেনে নেবে ভাবতেই পারিনি। তারপর তানিয়া আপু আর আমি বাইরে ঘুরতে বের হলাম। আমার এখনো ভয় কাজ করছে, না জানি আব্বুকে কি বলে। আমি আবার আব্বুকে ভয় পাই। তানিয়া আপু আর আমি একটু ঘুরে লেকের পাড়ে এলাম। তানিয়া আপু আমার কোলে মাথা রেখে শুয়ে আছে। তখন আমরা সেখানে কিছু সময় কাটালাম। তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আমরা রিকশায় বসে আছি,
খুব মন চাচ্ছে তানিয়া আপুর হাতটা ধরি, কিন্তু সাহস পাচ্ছি না। তানিয়া আপু এটা বুঝতে পেরে সে নিজেই আমার হাতটা ধরলো আর কানে কানে বলল, হাত ধরার জন্য এত লজ্জা? অনুমতি লাগে নাকি হাত ধরার জন্য? গাধা একটা। তারপর আমি তানিয়া আপু এর হাত শক্ত করে ধরলাম, যে হাত আর ছাড়বার নয়। কিছুক্ষণ পর আমরা বাসায় চলে এলাম। বাসার ভিতরে গিয়ে দেখি আব্বু আম্মু আসছে। তাদের দেখে আমার ভয় হতে লাগলো। আমি তাদের সামনে গেলাম, তারা আমাকে দেখে মুসকে মুসকে হাসছে। তানিয়া আপু আর আব্বু আম্মুকে সালাম করলো। তখন আম্মু বলল, বাহ কি মিষ্টি মেয়ে দেখতে আমার বৌমা। তখন তানিয়া আপু লজ্জা পেয়ে আমার পাশে এসে দাঁড়ালো। তখন আব্বু আমাকে উদ্দেশ্য করে বলল, তোকে এখানে পড়াশোনা করতে পাঠালাম, আর তুই কি করলি? কেন কি করলাম? না জানার ভান করে। থাক, আর বলতে হবে না। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমরা চাই কালকে তোদের বিয়েটা দিতে। পড়াশোনাটা আগে শেষ হোক। আর তানিয়া আপুরও তো পড়াশোনা শেষ হয়নি। এটা বলার সাথে সাথে তানিয়া আপু আমার পায়ে জোরে পাড়া দিল। তখন আম্মু আমাকে বলল, নিজের বউকে আপু বলে? তুই গাধাই থেকে গেলি। মুখ ফসকে বেরিয়ে গেছে। পড়াশোনা শেষ না হওয়ার সাথে কি সম্পর্ক? বিয়ে করে কি পড়াশোনা করা যায় না? তোমরা যা ভালো বোঝো তাই করো। তারপর আমি সেখান থেকে রুমে চলে এলাম। সাথে সাথে তানিয়া আপু আমার রুমে এলো, এসে শার্টের কলার ধরে বলল, তুই ওখানে আমাকে আপু বললি কেন? মুখ থেকে বেরিয়ে গেছে। সেটা না হয় মুখ থেকে বেরিয়ে গেছে, কিন্তু বিয়ে করতে চাচ্ছিলি কেন? এত তাড়াতাড়ি বিয়ে করে কি হবে শুনি? তোকে বিয়ে করা লাগবে না, নিচে গিয়ে বলছি যে এখন বিয়ে করব না। এই বলে তানিয়া রাগ দেখিয়ে চলে যাচ্ছিল। আমি তখন তাকে পেছন থেকে জোরে ধরে বললাম, এই কোথায় যাচ্ছ? তুই তো বিয়ে করবি না, তাই বলতে যাচ্ছি, ছাড় আমাকে। এত রাগ কোথা থেকে আসে শুনি? কথায় কথায় রাগ করো, থাপ্পড় মারো। কি? আমি কথায় কথায় রাগ করি? থাপ্পড় মারি? মেরে গাল। আর কিছু বলতে দিলাম না, চার ঠোঁট এক করে দিলাম। তানিয়া ছাড়াতে লাগলো, ছাড়াতে পারছে না। আমার বুকে আস্তে আস্তে কিলঘুষি মারতে লাগলো। আমি আরো শক্ত করে জোরে ধরে কিস করতে লাগলাম। তানিয়া শান্ত হয়ে সেও রেসপন্স দিতে লাগলো। পরের দিন ধুমধাম করে আমাদের বিয়ে হয়ে গেল। মাঝে মাঝে সে রাগ করে, আর সেটাই ভালো লাগে। তাকে রাগাতে ভালো লাগে। অভিমান করে আমি তার অভিমান ভাঙাই। এভাবে আমাদের জীবন অতিবাহিত হতে লাগলো। আমরা জীবনে আরো এক ধাপ এগিয়ে গেলাম। সমাপ্ত। ভুল ত্রুটি ক্ষমার সাপেক্ষ। আশা করি গল্পটা ভালো লেগেছে। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য শীঘ্রই দেখা হবে নতুন গল্প নিয়ে। সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং আল্লাহ হাফেজ।